তোমাকে আমি চাই, খুব খুব কাছে চাই। আমার এতটা কাছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আরেকটু আরেকটু। ঠিক এখানে চাই তোমায়। তোমার রূপখানা হয়েছে খাসা, একদম মাখনের মতন রূপ। কি মিষ্টি তোমার রূপ, অনবদ্য। কি তুমি তুমি আমার কাছে চাও, তোমার তোমার খুব কাছে চাও, তোমার ওই, হ্যাঁ, ওখানে যাও। আচ্ছা, আমি 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 চেষ্টা করছি, চেষ্টা করছি। দেখো তো, হ্যাঁ লাগছে। ওকে ওকে ওকে, আস্তে করছি, আস্তে আস্তে। হ্যাঁ, দেখো শোনা, দেখো দেখো, এইভাবে আমরা আস্তে আস্তে একে অপরের সঙ্গে মিলে যাব। আমি তোমার ভেতরে ঢুকছি, দেখো দেখো দেখো। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ দেখবে না, কেউ দেখতে পাবে না। আজ এই অফিসে আমি আর তুমি ছাড়া আর আছেই বা কে বলো তো? কোনো কোনো চাপ নিও না। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আজকের গল্পটি থেকে দূরে থাকার জন্য। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে একটি প্রাপ্তবয়স্কদের ভৌতিক কাহিনী, প্রথম রিপু। আজকের গল্প পাঠে ও মুখ্য ভূমিকায় আমি অভিক। বিভিন্ন চরিত্রে বর্ণালী, সৌরভ সাহা, পার্থ অরণ্যদেব, খুশি। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ অভ্র। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে প্রাপ্তবয়স্কদের ভৌতিক কাহিনী, প্রথম রিপু। তখন আসলে আমার মাথার কোনো ঠিক ছিল না। প্রায় অনেকগুলো মাস অপেক্ষার পর সুদেষ্ণা রাজি হয়েছিল। সুদেষ্ণা আমারই অফিসের এক কলিগ। ওকে ভালোবাসি আজ অনেকগুলো দিন হলো, তবে সত্যি বলতে কখনোই ওর সামনে গিয়ে মনের কথাগুলো বলা হয়নি। আজ প্রায় 2 সপ্তাহ ধরে ও আমায় একটু বেশি পাত্তা দিচ্ছে বলে আমিও নিজেকে মেলে ধরেছি। সুদেষ্ণা খুবই চালাক চতুর মেয়ে। ওর সাথে কাজ করে দেখেছি নিজের জিনিসটাও খুব ভালো করে বোঝে। এরকম মেয়ের সঙ্গে প্রেম করা যায় না খুব বেশি দিন। এমনিতেও আমার জ্যোতিষী বলেছে আমার জীবনে নাকি অনেক নারীর আগমন হবে। না না, আমায় একেবারেই হ্যান্ডসাম দেখতে নয়, বরং আমি চশমা পরা একটা বোকাহাদা ছেলেই ছিলাম। ধীরে ধীরে জীবনের নানান চোরাকুঠুরিতে ঢুকতে ঢুকতে এরকম হয়ে গেছে। কিরকম হয়ে গেছে বলুন তো? মানে আমার মধ্যে কি পৌরুষত্ব বেড়েছে? আগের থেকে বেশি জেল্লা এসেছে ত্বকে? নাকি নাকি আমি আগের থেকে বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারি? সুদেষ্ণা, তোমার কষ্ট হচ্ছে না তো? সুদেষ্ণা কোনো কথা বলল না। আমি শুধু ওর গলার মৃদু ধ্বনি শুনতে পাচ্ছিলাম। ও ক্রমাগত কোকিয়ে কোকিয়ে উঠছে আর চেতনার আড়ালে ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছে। এই আলো আধারিতে কনফারেন্স রুমে ওর মুখটা হাজার চাইলেও দেখতে পারলাম না। ফোনে টর্চ মেরে দেখার উপায়ও নেই। জামা কাপড়ের সঙ্গে সেটি পড়ে আছে হাতের নাগালের বাইরে। এমন সময় হঠাৎ দরজাটা খুলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার আওয়াজ প্রসেস হয়ে গেল আমার মাথার মধ্যে। সঙ্গে সঙ্গে কেউ একটা ঢুকে জ্বালিয়ে দিল আলো। আমি আর সুদেষ্ণা দুজনেই তাকিয়ে আছি দরজার দিকে। আমরা উভয়েই একেবারে, থাক, আপনাদের আর সেসব বলে বাড়তি মনোরঞ্জন দিতে চাই না। মুহূর্তের মধ্যে আমি দৌড় মারলাম একটা চেয়ারের আড়ালে। সুদেষ্ণা ছিল বোর্ড মিটিং এর টেবিলের উপর।
সেও ধপাস করে পড়ল পাশের চেয়ারে। জামা কাপড় আমাদের থেকে তখন লক্ষ যোজন দূরে। দরজায় দাঁড়িয়ে আমাদের ম্যানেজার দিলীপ লাহিড়ী। দিলীপ লাহিড়ীর চোখে বরাবর সুদেষ্ণার জন্য আলগা পীড়িত দেখেছি আমি। সুদেষ্ণাকে দেখলেই লোকটার চোখ মুখ যেন জ্বলে ওঠে। জিভ বের করে একটা প্রথম সারির ধর্ষকের মতো ঠোঁট চেটে নেয়। এই শুয়োরের বাচ্চাকে অনেক দিন ধরে কেলানোর শখ আছে আমার। সুদেষ্ণা যে আমার সঙ্গে আজ মিলিত হয়েছে, সেই ব্যাপারটা বোধ হয় এই লোকটা ভালো চোখে নেবে না। তবে তবে আমার তখন একটাই চিন্তা, কোনোভাবে যদি আমার জামা প্যান্টটা পেতাম। ভয় করতে লাগলো লোকটা যদি ক্যামেরা খুলে ভিডিও করে ভাইরাল করে দেয়। না না, ভয় যত পাচ্ছি তত সংকুচিত হচ্ছে। না 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 না, বুক ফুলিয়ে একটা আত্মবিশ্বাস আনতে হবে। চাকরি গেলে যাক, মান সম্মান যেন না যায়। এখানে কি নোংরা কাজটা চলছিল শুনি? ছি ছি ছি, শেষমেশ কিনা কনফারেন্স রুমে তোমরা? ভাবতেও ঘৃণা লাগে আমার। এই অবস্থায় গেছে আমাদের কোম্পানি। আমরা দুজনেই চুপ। আমি আর চোখে দেখিনি সুদেষ্ণার চোখ মুখ। এ কি, সুদেষ্ণার চোখে মুখে ভয় নেই কেন? বরং তার মুখে একটা আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আমার চোখের সামনে সুদেষ্ণা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি ভাবতেই পারছি না মেয়েটা তো সাহস পাচ্ছে কি করে। আচ্ছা, ওর কি লজ্জা লাগছে না? ও কেমন লাস্যময়ীর মতো বেশ টিপে টিপে বলল, স্যার, আপনি প্লিজ ব্যাপারটা কাউকে বলবেন না, তাহলে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। বরং আপনি এতদিন যেটা চান সেটা মিটিয়ে নিন। আমি এই চমকের জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম রাগে ফেটে পড়া দিলীপ লাহিড়ী এবার নিজেই বেশ কনফিউজড। সে কেমন ঘাবড়ে গিয়ে বলল, মানে? মানেটা তো আপনি বেশ ভালোই জানেন স্যার। এই পার্থ, তুমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাও। বলে আমার দিকে হুকুম দিয়ে চোখ পিট পিট করলো, যেন একটা সিগন্যাল। এই মুহূর্তে না বেরিয়ে গেলে আমার সামনেই হয়তো ওরা। থাক, এরপর আমার কাছে আর উপায় ছিল না। কোনো মতে নিজের লজ্জা নিবারণ করে জামা কাপড় পরেই ছুট দিলাম বাইরে। অফিস থেকে বেরিয়ে একটা বেঞ্চে বসেছিলাম অনেকক্ষণ। আজকে আমার সাথে এটা কি হলো? হ্যাঁ, মানে মানে এমনটাও কারোর সাথে হয়? এই সেক্টর 5-এর বিশাল বিশাল উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বড্ড করুণা হলো। কতগুলো মানুষ শুধু টিকে থাকার লোভে যা ইচ্ছে তাই করতে পারে, নিজেকে বিক্রি করতে পারে, ন্যূনতম মান সম্মানকে জলাঞ্জলি দিতে পারে, আরো কত কি। আমি শুধু ওদের দিকে তাকিয়ে হাসতেই পারি। এতগুলো মাস ধরে যে রাতের অপেক্ষায় ছিলাম, এখন সেই রাতটাই আমার কাছে ঘোর অমানিসার মতো ঠেকল। একটা সিগারেট ধরালাম। কল্পনা করতে লাগলাম দিলীপ কুত্তার বাচ্চার সঙ্গে সুদেষ্ণা এখনো ওই টেবিলে, ঠিক যে টেবিলে একটু আগে আমি আর সুদেষ্ণা ছিলাম। আমার আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সুদেষ্ণাকে আমি এরকম ভাবিনি কখনোই। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় একটা ক্যাব বুক করেই বাড়ি চলে আসি। আমার কোনো ধারণাই ছিল না কিভাবে ওই রাতে ম্যানেজার হঠাৎ করেই চলে এলো অফিসে। সারা রাত ওই ভাবতে ভাবতেই ঘুম আসেনি আর। পরদিন সকালে নির্লজ্জের মতো আবার যাই অফিসে। জানতাম আমার জন্য কি অপেক্ষা করছে। তবুও অম্লান বদনে নিজের বদন দেখাতেই দিলীপ লাহিড়ী এগিয়ে এসে বেশ মিষ্টি মুখে বললেন, কি ব্যাপার সোহাগ চাঁদ, সারা রাত ঘুম হয়নি বুঝি? 1 ঘন্টা লেট। আসলে স্যার, চুপচাপ নিজের টার্মিনেশন লেটার নিয়ে ভেগে যাও। কেউ কিচ্ছু জানবে না, জানার দরকারও নেই। স্যার আমায় একটা চান্স। আমি কিন্তু ছোট্ট করে তোমার উন্মুক্ত ছোট ভাই সমেত ছবি তুলে নিয়েছি। যদি ভালো চাও তাহলে যা বলছি চুপচাপ শুনে কেটে পড়ো এখান থেকে। এই কথাটা শোনার পরেই আমার চোখ চলে গেল 3টে কিউবিকল পেরিয়ে চতুর্থটার দিকে। একটা খুব চেনা মিষ্টি মুখ সেখানে বসে আপন মনে কাজ করে যাচ্ছে, সুদেষ্ণা। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম,
সুদেষ্ণা দিব্যি কাজ করে যাচ্ছে, আমি শুধু বাদ গেলাম স্যার। এই পৃথিবী কিভাবে ওয়ার্ক করে সেটা তো ভালো করেই জানো পার্থ, তোমায় আর নতুন করে বোঝানোর কিছুই নেই। জুলজুল চোখে একবার সুদেষ্ণার দিকে তাকিয়ে বেরিয়ে গেলাম। সুদেষ্ণাও আমার দিকে একটা দৃষ্টি ফিরিয়ে দিল। তাতে তখন আর কোনো কামনা কিংবা লোভ নেই, হালকা দুঃখ, হালকা করুণা আর ছিটে ফোঁটা আত্মবিশ্বাস মেশানো ককটেল। আমি মুচকি হেসে বেরিয়ে যে গেলাম, আর কোনোদিনও যাইনি ওই অফিসে। বেশ কিছুদিন বাদে হঠাৎ সুদেষ্ণার টেক্সট এলো আমার ফোনে, আমার সাথে একটা ক্যাফেতে দেখা করতে চায়। এবার বলুন আপনারা, এরকম একটা কেস হওয়ার পর আমার কি আর উচিত ওর সঙ্গে দেখা করা? তারপর ও টেক্সট করলো, দেখা করলে আমার নাকি লাভই হবে। আমি অনেক কিছু ভেবেচিন্তে শেষমেশ দেখা করার সিদ্ধান্তই নিলাম। ওই যে বলে না, ল্যাংটার নাই বাটপারের ভয়। ক্যাফেতে আমার বিশেষ একটা অভ্যেস নেই। সুদেষ্ণা একটা টেবিলে বসে বসে দেখি হোয়াইট সস পাস্তা খাচ্ছে। আমি তার সামনে বসে একটা মিক্সড সস পাস্তা অর্ডার দিলাম কেবলমাত্র। চুপচাপ একটাও কথা না বলে কিভাবে যেন খেয়ে গেল। তারপর খাওয়ার শেষে একদম স্বাভাবিক গলায় বলল, এখন কেমন আছো? কেমন আর থাকবো, চাকরি তো আমার গেছে, তাই ভালোই আছি। আহ, তুমি কি আমার ওপর অভিমান করে আছো? আমি কিন্তু তোমার থেকে একটুও ডিসঅ্যাপয়েন্টেড হইনি। তোমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের নিকুচি করেছে। আমি এখন একটা বেকার, সুদেষ্ণা, একটা বেকার। আজকালকার বাজারে চাকরি চলে যাওয়া মানে চারটিখানি কথা নাকি? তুমি তো বলছিলে এই কাজ তোমার আর পোষাচ্ছে না। তুমি নাকি এসব ছেড়ে কোথাও একটা চলে যাবে, পাহাড়ের উপর বাড়ি করবে, কাঠ কাটবে। ধুস, সব তো সেই সোশ্যাল মিডিয়ার। হ্যাঁ, এরকম একটা ইচ্ছা আছে, কিন্তু এরকমটা করলে পরে আমার সব শেষ। কেন শেষ? একটা কাজ আমার কাছে আছে, করবে? কি কাজ? একটা গ্রামে মাস্টারের চাকরি, মানে স্যার আর কি। খুব একটা ভালো মায়না নয়, তবে এখানকার প্রায় কাছাকাছিই দেবে। গ্রামে থাকতে হবে? আমি তো শহুরে মানুষ। গ্রাম থেকেই দেখো না, বেশ নিরিবিলি একটা জায়গায় থাকবে। এমনিতেও তো তোমার আপন বলতে কেউ নেই, একটু কম খরচেই থাকো না। আমার নেচার ভাল লাগে, কিন্তু কোনো কিন্তু শুনবো না। না পোষালে আবার চলে আসবে এখানে, সমস্যা কিসে? আমি চুপচাপ বসে রইলাম। ওয়েটার আমার সামনে নামিয়ে রাখলো পাস্তার বাটি। এদিকে ট্যাকে পোস্ত খাওয়ার অকাত নেই, অথচ পাস্তা সাজিয়ে বসে আছি। নিজের উপর নিজেই হাসলাম। একবার শহরের হাই রাইজ বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে দেখলাম যতটা দেখা যায়। না, এই যন্ত্রমনস্ক শহর আমায় কিছুই দেয়নি। নিদারুণ বেদনায় ডুবে যাওয়ার চাইতে কোথাও পালিয়ে যাওয়া বোধহয় বেটার। আমি হালকা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, দেখো, তোমার চাকরিটা কিন্তু থেকেই গেল, উল্টে আমায় বেরিয়ে আসতে হলো। আমি আমার টিকে থাকার কাজটা করে নিয়েছি। ফোন ক্যামেরা চালিয়ে ওই শয়তান দিলীপ আর আমার কিছুটা অংশ রেকর্ড করে নিয়েছি। এটা আমার একটা ইন্স্যুরেন্স বলতে পারো। তুমি ছেলে, তাই তোমার তো আর এই সুবিধাটা নেই। ও, তুমি তার মানে ব্ল্যাকমেল করে রয়েছো এখানে? না, এখনো করিনি, তবে এরপর লোকটা আবার আমার গায়ে ঘেঁষার চেষ্টা করবে। বাঘ যেমন মানুষের মাংস পেলে আর মানুষ ছাড়া খায় না, পুরুষ মানুষও ঠিক এমনটাই। একটা মেয়ের শরীর পেলে বারবার তার শরীর খেয়ে ছিবড়ে করে নিতে চায়। আমি জানি ও আবার আসবে, কিন্তু তখন আমি তো আর ওর কাছে নিজেকে সঁপে দেব না। তখনও যাতে আমাকে বের করে দিতে না পারে, তাই এই ব্যবস্থা। ওর বাচ্চা স্কুলে পড়ে, একটা সুন্দর ফ্যামিলিও আছে। একবার তাদের কাছে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখালে ওর আখরোট আঙুর হতে বেশি সময় লাগবে না। আমি সুদেষ্ণাকে অবাক চোখে দেখে গেলাম। কি ভয়ানক আত্মবিশ্বাস! ওই রাতে তার যে ঝলক আমি দেখেছি, তাতে একসাথে মুগ্ধতা আর ভয় দুটোই গ্রাস করছে আমায়। এই দিনের বেলাতেও সুদেষ্ণা সাক্ষাৎ একটা মায়া পরীর মতো দেখতে লাগছে। তবে এই পরীদের বেশি কাছে গেলে আজীবন মাথা খুঁটে মরা ছাড়া উপায় থাকে না। তাহলে ঠিক করলে? সত্যি বলতে আমার কাছে আর উপায় ছিল না, আর মনটাও যেন এই শহর থেকে পালিয়ে যাওয়ার জন্য বেধড়ক উন্মাদনা জুগিয়েছিল।
শুধু সুদেষ্ণাকে দিলীপ লাহিড়ীর সঙ্গে শুতে দেখার জন্যে নয়, বরং এই শহরে টিকে থাকার লড়াইতেই নিজেকে বড্ড হেরো লাগছিল। তাই সুদেষ্ণার খুঁজে দেওয়া চাকরি নিয়ে আমি রওনা দিলাম ওই গ্রামে বাংলা শিক্ষকের পোস্টে চাকরি করতে। অনেকটা বড় নিঃশ্বাস নিয়ে আমি চায়ের দোকানে কাঁচের গ্লাসটা রাখলাম। হ্যাঁ, এখানে কাঁচের গ্লাসে করেই ছোট চা দেওয়া হয়, তারপর সেগুলোকে একটা বড় ডেচকিতে ধুয়ে পুনঃব্যবহার চলে। আমি আজ প্রায় 1 সপ্তাহ হলো এই গাঁয়ে এসেছি। এই গাঁয়ের নাম আমি গোটা বয়ানে একটি বারের জন্যেও বলবো না। কেন বলবো না? কারণ এরপর যদি আপনারা শিক্ষিত মানুষ গুগল ম্যাপ অন করে গ্রামটা খুঁজে বের করেন, তারপর আপনাদের ভাষায় এই গ্রামের নামে অপবাদ দিয়ে ফেসবুকে গল্প লেখেন, তাহলে আমার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে না, তাই না? আমি চাই এই গাঁয়ে আজীবন থাকতে। একটা অদ্ভুত আকর্ষণ গোটা গ্রামেই আমি লক্ষ্য করেছি। প্রথম প্রথম ভেবেছিলাম আমি বুঝি এখানে মানিয়ে নিতে পারবো না, কিন্তু সত্যি বলতে যতদিন যাচ্ছি এখানকার লোকেরা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে যে আমি এখান থেকে বেরিয়ে আবার ওই ধুলোর শহরে যেতে চাই না। এমনিতেও ওই শহর আমায় কিছুই দেয়নি, শুধু একরাশ অভিমানকে সঙ্গী করে বাক্স প্যাটরা গুছিয়ে চলে এসেছিলাম এখানে। চাকরি বাকরি চলছে, বাচ্চাদের পড়িয়ে বেশ মজাও লাগছে। একটা সরকারি স্কুলে পড়াচ্ছি, বাংলা বাদে যখন যা দরকার সবই পড়াতে হচ্ছে। আসলে এখানে সরকারি টিচার বর্তমানে খুবই কম, তাদের পক্ষে এত বাচ্চা হ্যান্ডেল করা সম্ভব নয়। তাই আমি বাড়তি টিচার হিসেবে পড়াচ্ছি এবং সেই সঙ্গে আলাদা করে রাত্রিবেলা টিউশনিও দিচ্ছি। পকেটে যা ঢুকছে মাল করি তাতে এখানে ভালোই কেটে যাচ্ছে। এই গ্রামটা যে রহস্যময় তা আমি টের পেয়েছি প্রথম থেকেই। দিনের সঙ্গে রাতের যে এতটা পার্থক্য সেটা এখানে না এলে কখনোই জানতে পারতাম না। দিনের আলোয় ধান ক্ষেত, মাটির রাস্তা, সূর্যমুখীর চাষ, একেবারেই সিনারির মতো একটা ফুটফুটে গ্রাম। কিন্তু রাত বাড়তেই যেন আদ্যপান্ত একটা গুহার মতো হয়ে যায়। ঘন কালো আঁধারে কোথাও কোনো আলো জ্বলে না, শুধুই বুনো শেয়ালের ডাক আর সাপদের মারামারি। এই ঘূর্ণায়মান পৃথিবী যেন আচম্বিতে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে প্রত্যেক রাতে। রাতের মুহূর্তগুলো কাটতে বড্ড সময় নেয়। আমার থাকার ব্যবস্থা হয়েছে স্কুলের পাশেই একটা বাড়িতে, মোটামুটি 1 মিনিটের দূরত্ব হবে। এই বাড়ির বাড়িওয়ালা নিখিলেশ প্রধান বেশ মিশুকে লোক। ভদ্রলোক নিজে যেচে যেচে আমার সঙ্গে কথা বলেন মাঝে সাঝে। আমি যখন প্রথম দিন এখানে এসেছিলাম সেদিন সস্ত্রীক নিখিলেশ বাবু এসে আমায় গ্রামের ব্যাপারে অনেক কথা বলছিলেন। আমি একটা ছেলেকে পাঠিয়েছিলাম চা নিয়ে আসার জন্য। সে চার গিলাস নিয়ে এসে নিজেই পরিবেশন করে দিল। নিখিলেশ বাবু বললেন, আশা করি এখানে থাকতে আপনার কোনো অসুবিধাই হবে না। শহরে কি এসির মধ্যে থাকতেন? এসি বলতে শুধু অফিসেই এসি ছিল, বাড়িতে তো সেই ঘামের মধ্যেই থাকা। এখানে স্কুলেও এসি পাবেন না, যদিও স্কুলের বাথরুম খুব অপরিচ্ছন্ন। ছেলেপুলেরা একেবারেই পড়াশোনা করে না, মাস্টাররাও ফাঁকি মারতে পারলে বাঁচে। দেখুন কেমনভাবে চালাতে পারেন চারদিক। আসলে সত্যি বলতে আমি ছাত্র পড়াতে খুব ভালোবাসি, আমার কোনো সমস্যাই হবে না বাকি জিনিসপত্রে। ছেলেবেলা থেকে মিথ্যে কথা খুব একটা ভালো বলতে পারতাম না, তারপর কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে একদম প্রফেশনাল লায়ার বনে গেছি। মিথ্যা বলি নিজে বিশ্বাস করে, মানে ব্যাপারটা এমনভাবে বলবো যাতে সামনের লোকটা আমার মধ্যে কোনো ভাবান্তর না দেখতে পায়। আচ্ছা, আপনাকে একটা কথা বলে রাখি মাস্টার, এই যে বাঁশ বাগান দেখছেন, ওনার তর্জনী লক্ষ্য করলে বাড়ির বাইরেই একটা বাঁশ বাগান দেখা যায় বই কি। বেশ বড় গভীর বাঁশ বাগান, ঠিক এই বাড়িটাকে যেন আগলে দাঁড়িয়ে আছে। তো এই বাঁশ বাগানে কিন্তু সন্ধ্যের পর যাবেন না। জানি এমনিতে কোনো কারণ নেই বাঁশ বাগানে যাওয়ার, তবু কোনো রকম সারা শব্দ কেউ দিলেও যাবেন না। আমি হালকা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকালাম ভদ্রলোকের দিকে। উনার স্ত্রীও কিঞ্চিত ভয়ে ভয়ে তাকিয়ে আছেন দেখলাম। আমি হালকা হেসে জিজ্ঞেস করলাম, কেন, বাঁশবাগানে এমন কি আছে যে আমায় ওর থেকে দূরে দূরে থাকতে বললেন? মোহিনী, একটা মোহময়ী মেয়ে।
আপনি অল্প বয়সী মানুষ, এই বয়সে একলা একলা থাকবেন, আপনাকে ও টার্গেট করতে পারে কিন্তু বেশি। একটা মেয়ে, তাও আবার বিধবা, বাঁশবাগানে থাকে কেন? কোথাও ঘর জোটেনি নাকি? আগে জুটেছিল, কিন্তু ও তো মারা গেছে, তাই আপাতত জোটে না। ঘর না জুটলেও ঘাড় জুটিয়ে নিতে কিন্তু ওস্তাদ। তা বেশ তো, দুজনে মিলে না হয় সুখে শান্তিতে সংসার করা যাবে। সারাদিনের ব্যস্ততার পর একটা সঙ্গিনী পেলে মন্দ কি? আপনি শিক্ষিত লোক, দরকার পড়লে গ্রামে কোনো মানুষ খুঁজে নিন, কিন্তু ভূত পিশাচের সঙ্গে সম্পর্ক করবেন না। না না, চিন্তা করবেন না, আমি আপনার সাথে মশকরাই করছি। এখানে বাথরুম পায়খানা সবই যখন আছে, আবার আলাদা করে বাঁশবাগানে সন্ধ্যের পর যাওয়ার কোনো কারণ তো দেখি না। নিখিলেশ প্রধান তারপর আমার সঙ্গে হাসি ঠাট্টা করলেও ওর বউটা কেমন যেন ম্যাদামার্কা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমায় বোধহয় মহিলার পছন্দ হচ্ছিল না। সে যা হোক, ইদানিং আমি বেশিরভাগ মহিলাদেরকেই ঘৃণা করি। হ্যাঁ, ওই সুদেশনার ইনসিডেন্টের পর থেকে। আগে ভাবতাম মেয়েরা বুঝি দুর্বল, অবলা শ্রেণীর মানুষ, কিন্তু তারা নিজেদের কোমলতাকে যে কোন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে পুরুষদের ছাপিয়ে চলে গেছে, সে নিয়ে কেউ কোথাও বলেও না, লেখেও না। ঠিক এই বাঁশবাগানের বিধবা পেত্নীর মতো সবাই জানলেও কেউ কথাবার্তা বলে না এই বিষয়ে। দুর্বল পুরুষের চরিত্র নিয়ে খেলে দেওয়ার অসম্ভব ক্ষমতা ধরে মেয়েরা। হে পুরুষ, তুমি দয়া করে শুধু বাইসেপ ট্রাইসেপ বাড়িয়ে নিজেকে বিশাল ইয়েটিয়ে ভেবো না, সেই সঙ্গে নিজের ষড়রিপুকেও সংযম করার ভাবনা ভাবো, না হলে আমার মতোই। এই দীর্ঘ এক সপ্তাহে আমার কাজ আর টাজের মধ্যেই সময় কেটেছে বেশি। টাজ অর্থাৎ তালবাহানা দিয়ে চায়ের দোকানে আড্ডা মারাটাকেই বললাম। টিভিতে পুরনো বাংলা ছবি দেখতে দেখতে সবাই ওর ঘরের, তারপর পঞ্চায়েতের মামলার, তারপর আরেকটু বেশি দূর হলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নিয়ে দু একটা কথা বলে, তবে বেশিরভাগ কথাবার্তাই লোকাল। আমি মূলত এখানে কথা বলে যা বুঝেছি, হেডমাস্টার অতীন দাস এবং বাড়িওয়ালা নিখিলেশ প্রধান বাদে কারোর সঙ্গে কথা বলে আমার মস্তিষ্ক খেলবে না। হেডমাস্টার অতীনবাবু আবার স্কুলের একমাত্র দিদিমণি যিনি ইংরেজি এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ান, তার প্রতি দুর্বল। ব্যাপারটা কোনো চাপা খবর নয়, বরং খোলাখুলি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি, করিডোরে কথোপকথন, কানের দুলের প্রশংসা সবই দেখে যাই চুপি চুপি। আমি ওই মহিলার সঙ্গে কথা বলিনি এখনো, শুধু হুম হুম করে কাটিয়ে দিয়েছি। তবে হেডমাস্টার অতীনবাবুর সঙ্গে কথাবার্তা হয়েছে বেশ। আপনার পুরনো অফিসে কি হয়েছিল পার্থবাবু? ওই ম্যানেজারের সঙ্গে ঝামেলা। ঝামেলা? কি কারণে? আপনাকে তো বেশ ভদ্রলোকই মনে হয়। মিস ইন্দিরার সঙ্গেও একটা কথা বলেন না? খুব লাজুক বোধ হয় আপনি। হ্যাঁ, ওই আর কি। তা বলুন, কি কারণে ঝামেলাটা হলো ম্যানেজারের সাথে? আসলে আমার এক কলিগ ছিল, মহিলা কলিগ, তো তার উপর ম্যানেজারের কুনজর ছিল আর কি। যেই নাকি আমি ব্যাপারটা জানতে পেরেছি, অমনি আমায় বের করে দিল। দেখলাম অতীনবাবু কেমন যেন ঢোক গিলছেন। ওনার সঙ্গে ইংলিশ ম্যাডামের আড়ালে আবডালে অ আ ক খ থেকে এবিসিডি সব কিছুই যে বেশ মন্দ চলে না, তার আভাস বুঝিয়ে দিলাম। তখন ওনার মুখটা দেখার মতন ছিল। যা হোক, ভদ্রলোকের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় নানান বিষয় নিয়ে। উনি আমায় একদিন টিফিনের পর বললেন, আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সেখানে সেফ আছেন তো? কেন বলুন তো? আসলে বাঁশবাগানটা তো খুব একটা ভালো নয়, পাড়ার লোকে তো কত কিছুই বলে। বাঁশবাগান খামোকা ভালো হতেই বা যাবে কেন? এমনটা তো আমি আশাও করিনি। দেখুন, নামে বাগান থাকলেও জিনিসটা বাঁশেরই, তাই ওসব জায়গায় যাওয়ার আমার কোনো ইচ্ছাই নেই। না না, আমি আপনাকে উত্তপ্ত করতে চাইনি, শুধু ভালো মন্দ যদি কিছু ঘটে যায়। কি বা ভালো মন্দ ঘটবে? একটা ভূত থাকে তো, বিধবা ভূত। আজ অব্দি দেখলাম না একবারও তাকে। হ্যাঁ, খুব লাজুক বুঝি, আমার মতোই। সত্যি বলতে আমি পাগল হয়ে গেছিলাম এই ভূতের কথা শুনতে শুনতে। সকলেই আমার দিকে কেমন টেড়িয়ে টেড়িয়ে তাকিয়ে থাকছে, চশমা নিচু করে তার ফাঁক দিয়ে দেখছে। ব্যাপারটা এমন নয় যে আমায় দেখলেই তারা বুঝে যাচ্ছে কোনো শহুরে ব্যাটা।
আসলে তারা আমার এই আস্তানার ব্যাপারে নিজেদের যাবতীয় কৌতূহল উজাড় করে দিতে চাইছে দুই চোখের কারসাজিতে। এক সপ্তাহ ধরে কোনো উৎপাত আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করিনি। বেশ ভালোই চলছিল আমার ব্যস্ত জীবন। ভুলেও যাচ্ছিলাম শহরের কেচ্ছাগুলো। 8 নম্বর দিন অর্থাৎ সোমবার রাত 8:30 নাগাদ হঠাৎ করে যেন আকাশ ঘন লাল হয়ে এলো। গুমড়ে গুমড়ে বাজ পড়তে আরম্ভ করলো হঠাৎই। এতক্ষণ আমি ঘরে বাচ্চাগুলোকে টিউশনি দিচ্ছিলাম। এদের থেকে বেশি পয়সা নেই না, যা দিতে পারে তাই নেই। সত্যি বলতে আমার ইদানিং টাকা পয়সার উপর থেকে সেই মায়াটা কেমন যেন উঠে গেছে। একটা সিগারেট ধরিয়ে আমি বাড়ির বাইরে একটু হাঁটাচলা করছিলাম। রাতের দিকে একটা অল্প বয়সী ছেলে আমায় রুটি আর তরকারি দিতে আসে, তবে তার এখনো অনেকটাই দেরি। লাল হয়ে আসা আকাশে আবারও মেঘ ডাকার গুরুগম্ভীর আওয়াজ শোনা গেল। আমি হাঁটতে হাঁটতে যে কেন বাঁশবাগানের দিকে এগিয়ে গেলাম আলাদা করে বলতে পারবো না। খুব একটা যায়নি, তাতেই মনে হলো কয়েকটি গাছ যেন একটু বেশি জোরেই দুলছে, ঠিক কেউ নাড়ালে যেমনটা হয়। অথচ ঝড়ের আগের থমথমে আবহাওয়ায় সব কিছু প্রচণ্ড স্থির স্থবির। আমার আলগা কৌতূহল ঝেড়ে ফেলতে না পেরে উঁকি দিলাম ওই কয়েকটা গাছে। না, কেউ নেই। মনে মনে হেসেই উঠলাম। হঠাৎ দেখি একটা বিড়ালের আওয়াজ শোনা যাচ্ছে। ম্যাউ ম্যাউ করে বিড়ালটা আমারই দিকে এগিয়ে আসছে যেন, কিন্তু কোথায় সে খুঁজে পেলাম না। ফোনের টর্চটা মাটির দিকে ফেলতেই দেখি একটা কালো কুচকুচে বিড়াল এগিয়ে আসছে আমার পায়ের কাছে। একেবারে কুচকুচে কালো তার গায়ের রং, চোখ দুটো আমার ফোনের ফ্ল্যাশে জ্বলছে। আমি খুব একটা পুষি ভালোবাসি না, তবে বিড়ালটার চেহারা দেখে আমার যেন কেমন মায়া হলো। নিশ্চয়ই খেতে পায় না ভালো করে। আমি তাই ওর গায়ে হাত বুলিয়ে বললাম, কেড়ে মিনি, দুধ খাবি? আয় মিনি, এদিকে আয়। একটা মহিলার গলা বাঁশবাগানের ভেতর থেকেই ভেসে আসছে। কই গেলি রে মিনি, এদিকে আয়। খুব আদরে মিষ্টি গলা। মিনি কিন্তু আমার হাতের তলাতেই রয়েছে, তার মালকিনের দিকে যাওয়ার চেষ্টাও করেনি। আমি আলতো আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ও আরামে শুয়েই পড়েছিল। কি রে, কোথায় গেলি তুই? মহিলাটি এখন আমার থেকে ফুট 4 দূরত্বে দাঁড়িয়ে। আমি ফ্ল্যাশের আলো তার উপর ফেলতেই সে খানিকটা চমকে উঠল। একটা সাদা শাড়ি তার পরনে, চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে, বেশ রোগা চেহারা, ঠিক তার বিড়ালের মতোই। গায়ের রং আবার বিড়ালের একেবারে বিপরীত, একেবারে ফ্যাট ফ্যাটে সাদা রং যেন ঝরে পড়ছে। আমার বিড়ালটা আপনার কাছে রয়েছে দেখছি। ওকে দিন, ও খুব অবাধ্য জানেন তো, একদম কথাই শুনতে চায় না। আমি হালকা হাসি মুখে তার মিনিকে ছুটি দিলাম। মহিলার চোখ দুটো দেখলে মাথা খাটানো যায় না। গলার স্বরও খুবই শান্ত, ধীর স্থির। বোধহয় আমার মাথায় ঢুকে চিন্তা করার ক্ষমতাকে খাটো করে দিচ্ছে। আমি হেসে বললাম, হ্যাঁ ওই আর কি, আপনার মিনি খুব মিষ্টি। আমি ভাবছিলাম ওকে দুধ খাওয়াবো, চেহারার অবস্থা তো খুব একটা ভালো নয়। হ্যাঁ, আর বলবেন না, ঠিক মতো তো খাই না। আমি কত করে ওকে মাছ দুধ সব খাওয়ানোর চেষ্টা করি, কিচ্ছু খেতেই চায় না জানেন। এই দেখুন না, খালি আঁচড় কেটে দেয়। দেখলাম মহিলার গলা থেকে বুক অবধি অসংখ্য আঁচড়ের দাগ। তবে আমার চোখ চোরা তার বুকের উপর স্থায়ী হতেই শরীরটা কেমন যেন জাগার দিয়ে উঠল। পিটুইটারি যে হরমোন নিঃসরণ করছে তা টের পাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে। মহিলার চোখের দিকে আবার তাকালাম। এক প্রগাঢ় নৈঃশব্দ যেন ভিড় করে আছে তার চোখে। মনি দুটো জ্বলছে জোনাকি পোকার মতো করে। আমি অজান্তেই বলে উঠলাম, আমি একবার চেষ্টা করে দেখি, আপনিও আসুন আমার গরিব ভিটে। মহিলাটির মুখে সম্মতির আভা দেখতে পেলাম। আমার পিছু পিছু তাকে নিয়ে এলাম আমার ঘরে। বাইরে ঠিক তক্ষুনি শুরু হলো বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি!
আমরা দুজনে হাসতে হাসতে ঘরে চলে এলাম। ওর কোলে বিড়ালখানা বুঝি মিটিমিটি হাসছে। গ্রাম বাংলার রোমান্টিকতা ভাষায় প্রকাশ করা যায় না এমনিতেই, তার মধ্যে যদি এমন বৃষ্টি আসে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি বসুন, আমি এক্ষুনি ভেতর থেকে আসছি বলে তাকে বসতে দিয়ে আমি রান্নাঘরে গিয়ে এক বাটি দুধ নিয়ে এলাম। টেবিলে রেখে বললাম, এই নিন, জাল দেওয়াই আছে, খাইয়ে দিন ওকে। মহিলাটি হালকা হেসে দুধখানা নিজেই খেয়ে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। আমি তো বিড়ালের জন্য দুধ এনেছিলাম, তবে উনি নিজেই কেন? ও এভাবে খায় না, ও অন্যভাবে দুধ খায়। বলতেই ঠিক ওই সময় চলে গেল কারেন্ট। যেটুকু আলো ছিল ঘরের ভেতর সবটা ব্লটিং পেপারের মতো শুষে নিল অন্ধকার। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু বৃষ্টির শব্দ কানে আসছে। তবে আন্দাজ করে নীল কাঠের বাক্সখানা খুলে মোমবাতি বের করে আনলাম। জানালাগুলো বন্ধ করেছি ঘরে ঢুকেই, তাই ঘরের ভেতর বাইরের ঝোড়ো হাওয়ার এক ফোঁটাও বাতাসও আসছে না। দেশলাই কাঠিখানা দুবার ঘষতেই জ্বলে উঠল মোমবাতিটা। সামান্য মোম গলিয়ে রাখলাম শূন্য দুধের বাটির সামনে। মহিলাটির উল্টো দিকে বসলাম। মোমের আলোটা তার মুখে এক গভীর রহস্য তৈরি করেছে, সন্দেহ নেই। আর তার ঠিক পেছনে দেয়ালে এক পাহাড় সমান ছায়া ফুটে উঠেছে যেন। ও কিভাবে দুধ খায় জানেন? আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, কিভাবে? মহিলাটি এবার যা করলো তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। লাজ লজ্জার বহর ভুলে নিজের সাদা শাড়ির আঁচল সরিয়ে সাদা ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করলো। তারপর নিজের উদ্ধত স্তনযুগল খুলে ধরল বিড়ালের মুখের সামনে। মোমের আলো গিয়ে পড়েছে তার স্তনবৃন্ত আর বিড়ালের গোফওয়ালা মুখের মধ্যস্থলে। আমার চোখ দুটো তখন ছানা পড়া হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় পায়নি। বিড়ালকে ওভাবে কেউ দুধ খাওয়ায়? এও কি সম্ভব? আমার হঠাৎ করে মনে পড়ে গেল বাঁশবনের সেই বিধবার কথা। অদ্ভুত, আজব, এতক্ষণ আমার মনে পড়েনি কেন? মোমের আলোয় এই মহিলাকে দেখে ডাইনি লাগছে বটে। তার উস্কো খুস্কো চুল, মৃতদেহের মতো শুষ্ক দেহ, ফাটা ঠোঁট, কোচকানো স্তন। এবার আমার ভয় করতে আরম্ভ করলো। কিন্তু আমার দিকে তাকিয়ে একটা প্রবল মিষ্টি গলায় সে বলল, আমার পাশে এসে বসুন, আসুন না। আরে এদিকে আসুন, পাশে বসুন, বসুন না। ওর গলায় বোধহয় ধ্যান ভঙ্গকারী অপ্সরার সুর ছিল। তাবর তাবর ঋষিমুনিদের ধ্যান ভঙ্গ করতে পারে এই নারী। আমার দিকে সে এক দৃষ্টে তাকিয়ে আছে। এই দৃষ্টিকে বর্ণনা করতে গেলে কি কাব্যের আশ্রয় নিতে হয়, নাকি আশ্রয় নিতে হয় আষাঢ়ে ভূতের গল্পের? থাক, ওই অবর্ণনীয় সারায় মুগ্ধ হয়ে আমি ওর পাশে বসে পড়লাম চেয়ারে। আমি বরাবর নিজের পুরুষালী শরীর এবং ক্ষমতা নিয়ে গর্ব করা মানুষ, তবে এই মানুষই যেন আমার সমস্ত কলকবজাকে ঢিলে করে দিতে জানে। ওর ওই শুষ্ক ঠোঁট আমার ঠোঁটে গভীরভাবে ঢুকিয়ে দিল, তারপর জিভের কসরত করলো আমার জিভের সঙ্গে। একটা কষাটে ভাব অনুভব করছিলাম মুখের ভেতর। টের পেলাম আমার জিভ কামড়িয়ে রক্ত বের করে দিয়েছে। ওর শরীর উষ্ণ নয়, তবে আমার উষ্ণতা যেন ও ঘেমে উঠছে ধীরে ধীরে। আমার কানের কাছে প্রচন্ড সিডাকটিভ ভাবে ও বলল, মিনিকে তো আমায় খাওয়াতে হচ্ছে, খুব ক্লান্ত লাগছে। এবার তোমায় একটা খেতে দাও না। বড়ই কাতর একটা অনুরোধ, বড়ই সিডাকটিভ তার স্পর্শ। আমার শরীর বেয়ে ওর ঠোঁটের ওঠা পড়া চলতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলাম, তুমি কি ওই বাঁশবনের বিধবা ভূত
যার কথা সবাই বলে? কি আমি ভূত? একটা জোরালো হাসি বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওর মুখের গন্ধটাও বড্ড মিষ্টি, ঠিক রজনীগন্ধা ফুলের মতো। কি ওসব কথা বাদ দাও, আমি যেই হই না কেন, তোমার মধ্যে যে বাস করছে সে তো এখন আমাকেই চায়, তাই না? কে বাস করছে আমার ভেতর? কেন? তোমার প্রথম রিপু। ওর ঠোঁট এবার আমার ঘাড়ে চলে এলো। আমার জিভ থেকে তখনও রক্ত ঝরছে। আমি টের পেলাম ওর তীক্ষ্ণ দাঁতগুলো আমার ঘাড়ে বসে গেছে সযত্নে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার আমার তীব্র আরাম লাগছে। উফ, কি যে আরাম লাগছে আমার। এই আরাম আমায় কোনোদিন সুদেশনাও দিতে পারতো না যেন। গরমকালের প্রথম হিমসাগর আম খাওয়ার আরাম, ক্লাসের থেকে ওরাল পাওয়ার আরাম, সুদেশনাকে কনফারেন্স রুমের টেবিলে শুইয়ে পৌরুষত্ব দেখানোর আরাম, আর এই বাঁশবনের বিধবা ভূতের আমার ঘাড় থেকে রক্ত খাওয়ার আরাম। আমার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে যেন আজ সুখের ঢেউ বয়ে যাচ্ছে। যে আমি কোনো মশাকে আজ অবধি রক্ত দিতে রাজি ছিলাম না কখনোই, সেই আমি আজ আমার সর্বস্ব দিয়ে দিতে পারি এই মানসীকে। না 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 না, ডাইনিকে না, না না, এক এক ঐশ্বরিক অপ্সরাকে। ও আমার রক্ত খাচ্ছে, আর ওর স্তন পান করে চলেছে কালো বিড়ালটা। বিড়ালটা জুলু জুলু চোখে আমার দিকে চেয়ে দুধ খেয়েই যাচ্ছে, যেন আমার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই দু চোখের মধ্য দিয়ে। আমার শরীর আরেকটু বাদেই নিঃসার হয়ে যাবে। আমি বুঝতে পারছি আমার চোখ দুটো বুজে আসছে প্রবল আরামে। আমি আমার কথা জড়িয়ে যাচ্ছে, এখনো ওর ঠোঁট আমার ঘাড়ে। আমি বোধহয় আর বেশিক্ষণ। পরদিন সকাল, আমি শুয়ে আছি আমার বিছানায়। এই না তো, এই বিছানা তো আমার নয়। কয়েক সেকেন্ড বাদে খেয়াল হলো আমি রয়েছি সদর হাসপাতালে। একজন ডাক্তার আমার কাছে এলেন, আমার পালস চেক করলেন, তারপর চলে গেলেন। ওই তো, ওই যে আমি দেখতে পাচ্ছি আমার চেনা মুখটাকে, নবীন। ওই ছেলেটাই রুটি দিতে এসেছিল নির্ঘাত কালকে। তারপর আমায় অজ্ঞান অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে এসেছে নিশ্চয়ই। আমি হালকা হেসে উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাত পা অনেক চেষ্টা করেও নাড়াতে পারলাম না। কি হলো বুঝছি না। ভাবলাম ডাক্তারকে ডাকবো। ডাক্তার, ডাক্তার শুনছেন? উমা, কেউ কোনো সাড়াই দিচ্ছে না। খানিক বাদে নিখিলেশ প্রধানকেও দেখতে পেলাম। ভদ্রলোকের মুখে শোকের ছায়া, কেমন কাঁচুমাচু করে দাঁড়িয়ে রয়েছেন। আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ইস, নির্ঘাত ওই বিধবার খপ্পরে পড়েছিল লোকটা। কতই বা বয়স, এই বয়সে মায়া ত্যাগ করে চলে যাওয়া। ছ্যা 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 ছ্যা। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি মায়া ত্যাগ করেছি মানে? ডান দিকে ঘুরে দেখলাম সিস্টার রক্তের বোতল খুলে নিচ্ছে। আমি কি তবে মারা গেছি? না না না, এ অসম্ভব। মারা গেলে এখন আমি কিভাবে? বলতে বলতেই আমি দেখলাম আমি উঠতে পারছি বটে, কিন্তু শরীরটা বড্ড হালকা লাগছে। বলা ভালো, আমার শরীরটাই নেই। কয়েক মিলিগ্রাম ওজন হয়তো আমার। নিজেকে দেখে ভয়ে শিউরে উঠলাম। আমার অন্তঃসার শূন্য খোলা চোখ জোড়া বুঝে দিয়ে গেল ডাক্তার। আমার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করছে সবাই, কিন্তু ওরা তো জানে না আমি কতটা একা। নিজের শরীরটা দেখে বড্ড হিংসে হলো।
ঘাড়ে ক্ষত চিহ্ন একেবারে স্পষ্ট। মনটা আর এখানে টিকল না। কেউ আমার জন্য কাঁদবে না ভেবে দুঃখ হলো বটে, তবে ওই মেয়েটা, ওই বাঁশবনের বিধবাটার কথা মনে পড়ল আমার। মনে হতেই হাওয়ার বেগে ছুটে গেলাম বাঁশবনে। মাত্র কয়েক সেকেন্ডে বাতাসে ভর দিয়ে চলে এলাম এখানে। নিজের শরীরের উপর আর একটুও মায়া হলো না। আচ্ছা, আমার প্রথম রিপুকে এতই বড় শত্রু আমার? এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনাচ্ছে। পাখিদের বাসায় ফিরে যাওয়া দেখতে দেখতে বাঁশবনের গাছে গাছে ঘুরে বেড়াচ্ছি। আমার ঘরের দিকে তাকাতে ইচ্ছে করছে না আর। কোথায় গেল সেই বিধবা মহিলা? হঠাৎ দেখি আমার পায়ের কাছে গতকালের সেই বিড়ালটা। আজকে ওর চেহারা বেশ হৃষ্টপুষ্ট বটে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও হাসি মুখে চাইল আমার দিকে। ওর সঙ্গে করে হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে প্রবেশ করলাম আমি। সন্ধ্যা এখন গাঢ় হয়েছে বটে, তবে আমার চোখ যেন সব অন্ধকারকে সরিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে। মারা গেলে কি চোখের জ্যোতি বেড়ে যায়? কি গো, তোমার আসতে এত সময় লাগলো যে? ও প্রশ্ন করল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর সাদা শাড়ির আঁচলখানা ধরে বায়না করলাম, আজকে আমি মিনি হব। কালকে তোমায় আমার সব রক্ত দিলাম, আজ না হয়। ও আমার ঠোঁটের উপর হাত রেখে বলল, মরণের পরেও কামনার শখ বুঝি গেল না তোমার? আর সবাই আমাকেই ভূত বলে ডাকে। ও সব ছাড়ো, আমার খিদে পেয়েছে। দেখো শরীরের হাল কি হয়েছে। একটা আদ্যপান্ত শরীর ছেড়ে তোমার কাছে এলাম, আর তুমি কি না। তোমার মতো শিকার কোনো দিন পাইনি। এসো এসো এসো, তোমার সব ঋণ আমি শোধ করে দিই। এসো এসো। এরপর থেকে আমায় কোনোদিন কোনো কষ্ট করতে হয়নি টাকা কামানোর জন্য, খাওয়া দাওয়ার জন্য, এমনকি নিজের প্রথম রিপুকে শান্ত করার জন্য। বাঁশবনের বিধবার অনুপ্রেরণায় সবকিছুই পেয়েছে এই জীবনে। ও সরি, ইটস অ্যান আফটার লাইফ আফটার অল। শুনছিলেন প্রথম রিপু। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।